দেশে বসে আমরা যেটা জানি না, বিদেশ বসে তারা সেটা জানে। সকল দেশপ্রেমিক এখন বিদেশে। সুতরাং আমি বলবো যে ভাই দেশে আসেন, দেশে এসে নর্দমায় নামেন, নর্দমা দূর থেকে নাক বন্ধ করে না দেখিয়ে নামেন। আমি নেমেছি, আমার নিশ্চিত ক্যারিয়ার, আমার বিসিএস, আমার জুডিশিয়ারি ছেড়ে কিন্তু আমি রাজনীতিতে আসছি, কারণ আমি জানি যে দেশে আমি কথা বললে মার খেতে হয়, দেশে কথা বললে যে মার খেতে হয় সেটা তো প্রমাণ আমরা দেখি। মার নুরুল খাবেন। বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু ফাঁসির কাছে দাঁড়িয়ে আমি আজকে প্রায় মুসলমান, আমি বাঙালি, 10 মরতে একবার মরে না। মেরেছেন। মার খেতে আপনি চ্যালেঞ্জ দিবেন, নেওয়ার সৎসাহস আপনার নাই, তাহলে আপনি কিভাবে আপনি চ্যালেঞ্জ জয় করবেন? মার খেলে মার খাবেন, গুলি খেলে গুলি খাবেন, সততার সঙ্গে থাকেন, প্রোটেস্ট করেন, মানুষ আপনার পাশে থাকবে। ভয় পেয়ে বিদেশ গিয়ে বলবেন ওই দেখো ওই দেখো অন্যায় হচ্ছে, তো এই ধরনের, এটা এক ধরনের হিপোক্রেসি। অবশ্যই আমি বলবো যারা দেশে এসে দেশের কথা বলেন, দাঁড়িয়ে বলেন যে এখানে সৎসাহস চোখে রেখে বলেন, আমরা বলছি অন্যায় হচ্ছে আমার সঙ্গে, আমি তো স্বীকার করলাম, আমি তো বলি নাই অন্যায় করে নাই, আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি সেটা বলছি না। সুতরাং আমি এটুকু বলবো যে ভাই মানে আপনাকে সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে, হ্যাঁ, নর্দমা নেমে নর্দমা পরিষ্কার করতে হবে। রাজনীতির সমস্যা আছে, আমাদের দেশের রাজনীতি এখনো কলুষতা অনেক আছে, সেটাকে সরাই আস্তে আস্তে। ছাত্রলীগে অনেক বড় বলয় ছিল, কেউ কোনোদিন ভাবে না ছাত্রলীগের এই বলয় কি ভাঙবে। আমি গোলাম রাব্বানি ভেঙেছি, আমি দাঁড়িয়ে শুরু করেছি, আমি ভেঙেছি। সুতরাং সবকিছু শুরু আছে, চাইলেই উদ্যোগ নিলে সম্ভব। আসেন, আমি ইলিয়াস ভাই এখানে আছেন, ইলিয়াস ভাইকে আমি বলছি আপনি দেশে আসেন, সব পজিটিভ কথাগুলো বলেন, দুর্নীতি বিরুদ্ধে কথা বলেন, কোন দলীয়করণ না করে আপনার সাথে আমি দাঁড়াবো। দুর্নীতির সঙ্গে নো টলারেন্স, ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে হবে, সেই সৎসাহস রাখতে হবে, ঠিক আছে? এবং যেটা পজিটিভ কথা বলে অবশ্যই মানবো, যে ভালো কথা বলবে ও নিজেই তহবিল তসরুপের দায়ী, সে নিজেই মারিং কাটিং করতে, সেখানে সে কিভাবে দেশ পাল্টাবে ভাই? আগে তো সব তো সেই মহান সাল্লাল্লাহু সেই হাদিস জানতে হবে। আপনি আরেকজন মিষ্টি খেতে মানা করবেন? নিজে হইয়া কলির বান্দর পরের মেয়ে খুঁজবা সুন্দর, বন্ধু আগে নিজের অন্তর সুন্দর করে লাও, সীতার মতো সাথী চাইলে রামের মতো হও। সুতরাং নিজে ভালো হয়ে নিজেকে শুদ্ধ করে তারপরে মানুষকে বলা উচিত, প্রবচন দেওয়া উচিত। জি, তো আমার এই যে ভাই যেটা দিয়ে শুরু করলাম আর কি, আমি তো এখন ওই রাব্বানি ভাই কিন্তু ওই ক্যারেক্টারই আছেন। ধরুন প্রথমে বললেন যে ইলিয়াস ভাই অনেক সুন্দর করে কথা বলছেন, অনেক কিছুই বললেন, হ্যাঁ, ইলিয়াস ভাইয়ের কথা খুব ভালো লেগেছে, কিন্তু আবার তার মাঝে কিন্তু আবার এটাও বলেছেন যে বাইরে বসে তারপরে ইনা করে দেশে আসেন। হ্যাঁ, তো এখন সমস্যা হচ্ছে আমি ওয়েলকাম জানিয়েছি, একসাথে কাজ করি আসেন। আপনার তো ভাই রাব্বানি ভাই, আমি কিন্তু স্বীকার করছি যে আপনি যদি বাংলাদেশে এখন চান যে আমি ইলিয়াস, আমি ধরেন বাংলাদেশে থাকতাম, আমি যেইখানেই থাকি, আপনি যদি চাইতেন আমারে যা ইচ্ছা করতে পারতেন, স্বীকার করলাম। কিন্তু সমস্যা কি জানেন ভাই, আমরা তো একসঙ্গে কাজ করার জন্য আসছি। কাতারে বসা থ্রেট করে ইলিয়াস তুই দেশে আয়, সে কিন্তু কাতারে ফেসবুকের এটাই বললাম, কমেন্ট করলে কমেন্ট করলে বলে তুই দেশে আয়, কাতারে। সব দেশপ্রেমিকের দেশে বিদেশ থাকে, আমার ধারণা যে সব দেশপ্রেমিকের বিদেশ থাকে। এখন রাব্বানি ভাই আমিও দেশে যাইতে চাই, আমারও খুব ভালো, আমার ইচ্ছা করে, আমার মা মারা গেছে, আমি দেশে যাইতে পারি না, আমার বিরুদ্ধে মামলা টামলা হয়েছে, তো এখন আমাকে একটা ছাত্রলীগের পদ দিতে হবে, তাইলে ভাই দেশে যাব। আমি ছাত্রলীগের একটা পদ দেন, তাইলে অন্তত এইটা নিশ্চিত হবে যে আমার অর্থনৈতিক আর কোনো সমস্যা থাকলো না, কারণ ছাত্রলীগ করলে তারা বাংলাদেশে আপনাকে মেম্বার করা হবে, আপনি আসেন, আমরা ভালো কাজ করবো। আমি ছাত্রলীগের না, আপনি ঠিক মানবিক ভালো কাজ করার জন্য আপনি আসেন। ভাই আমি মানে কথার মাঝখানে ই করলে আসলে কনসেন্ট্রেশন হারাই। সরি না না, আপনি ছাত্র কথা বলে আমাকে বলতে হবে ভাই। আমি গোলাম রাব্বানি, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ইলিয়াস ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশ, শুনেন এক মিনিট, আপনার শুনবো, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি গোলাম রাব্বানি কোন মন্ত্রণালয় ডিপার্টমেন্টে কোথাও একটা টাকার কাজ করি নাই। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আপনি তো বিদেশ থেকে অনেক দেশে খবর রাখেন, আপনি খোঁজ নেন বাংলাদেশের কোন মন্ত্রণালয়ে এনিহোয়ার এক টাকার কাজ গোলাম রাব্বানি অবৈধভাবে করছে কিনা। আমি শুধু এটুকু বলছি যে আপনি ছাত্রলীগকে ঢালাভাবে বলবেন না, সবাইকে এক পাল্লায় মাপবেন না ভাই। করে বলতে চাই না, কিন্তু আপনি প্রসঙ্গটা যেহেতু আনলেন রাব্বানি ভাই, যেদিন কিনা আমি তো আপনার চ্যালেঞ্জ দিয়ে বের হয়েছে, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রলীগের নেতাদের সাথে আপনার ফোন রেকর্ড বের হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আপনাকে বহিষ্কার করা হয়েছে, তার মানে আপনি চাঁদাবাজি করেছেন। যদি না করে থাকেন তাহলে শেখ হাসিনা ভুল করেছে, আপনার দুটার একটা করা উচিত ছিল, হয় ওই দিন পদত্যাগ করা উচিত ছিল, অথবা ওইটা মেনে নিতে হবে যে আপনি চাঁদাবাজ, দুইটার একটা মেনে নিতে হবে। আপনি কোনটা মানবেন? আপনি তো মানেন নাই কিছু, আপনি কি যেটা করেছেন আইনের মাধ্যমে আমি যদি আইনের মাধ্যমে হতো তাহলে কিন্তু আপনাকে প্রথমে পুলিশ জেলে নিত, গ্রেফতার করতো, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আসতো, তারপরে আপনি থানায় যেতেন, তারপরে জেলে যেতেন, জেলে যাওয়ার পরে কোর্টে যেতেন, কোর্টে যেয়ে আমি তো কোনো অন্যায় করি নাই, তাহলে আপনাকে যেহেতু বের করা হয়েছে, তাহলে শেখ হাসিনাকে আপনার বয়কট করা উচিত। আপনি করবেন না, তাহলে দুটো একসাথে আমরা মানতে পারছি না।
আমরা দুজনের একজনকে মনে করছি অপরাধ করেছে, হয় শেখ হাসিনা অপরাধ করেছে অথবা আপনি অপরাধ করেছেন, দুটার একটা। এবার আপনি কোনটা মানবেন সেটা আপনার পরের বক্তব্যে আপনি জবাব দেবেন। 2 নাম্বার হচ্ছে আপনি আপনার যে ছাত্রলীগের কমিটি ছিল, আপনার ঠিক আগের কমিটির একজনকে আমরা দেখেছি, আমি নাম ধরে বলছি, সোহাগ সাহেবকে দেখেছি যে সুন্দর ব্যাগ টেক নিয়ে তারপরে নমিনেশন পেপার জমা দিতে এসেছে 2018 সালে নির্বাচনে। ছাত্রলীগের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েই তার কোনো চাকরি নাই, ব্যবসা নাই, তিনি কিভাবে নমিনেশন পেপার কিনতে আসেন এবং নির্বাচনে যেতে যান? কারণ বাংলাদেশে এখন নির্বাচন করতে গেলে তার অন্তত 2-4 কোটি টাকার মালিক হতে হবে, সেটা লিকুইডিটি মানি থাকতে হবে। তো সেই লোক কিভাবে নির্বাচনে যায়? অর্থাৎ আমরা দেখছি, আমরা তো বাংলাদেশেরই মানুষ, তো আমরা তো জানি যে ছাত্রলীগের এখন ইনকাম ভালো, অতএব আপনি যদি আমাকে একটা পদ দেন আমি দেশে ফিরে আসতে রাজি আছি ভাই, আর কোনো কিছু দরকার নেই। 3 নাম্বার হচ্ছে যেটা বলতে চাই, আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর ভাঙার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। না, কবর ভাঙি নাই ভাই, আপনি ভিডিওটা আবার দেখবেন। যেটা করেছেন, একটা প্লাস্টিকের সাইনবোর্ড ছিল, শহীদ লেখা কিন্তু হয়েছে। আমি কিন্তু খুব মনোযোগ সহকারে আপনার বক্তব্য শুনছিলাম, আপনি আশা করছি শুনবেন এবং আমার কোনো ভুল থাকলে সেটা আপনার বক্তব্যের সময় আপনি বলেন। তো আপনি সেখানে যেটা করেছেন, আপনার 1 নাম্বার হচ্ছে যদি আপনার মনে হয় যে দেশের আইনের কোনো ব্যত্যয় ঘটেছে, আপনার একটা মামলা করা উচিত ছিল যে এই ট্রাইব্যুনালে ওনার রায় হয়েছে, রায় হওয়ার পরে ওনার ফাঁসি হয়েছে, উনি শহীদ দিতে পারেন না, কিন্তু সেটা আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে এই শহীদ কিন্তু কোনো রাষ্ট্রের সম্মাননা না। আমি আপনাকে একটু 30 সেকেন্ড একটা কথা বলছি যে এখানে রাব্বানী ভাই তো ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। আমাকে যেই কেসে অভিযুক্ত করা হয়েছে, এখানে গোলাম রাব্বানী এই প্রোগ্রামে বলছেন যে ধর্ষণের অভিযোগে নাই, ধর্ষণের সহযোগিতা, অর্থাৎ ভিকটিমের যে অভিযোগ ছিল যে মেয়েটি আমার কাছে বিচার দিয়েছিল, আমি বিচার করি, আমার ব্যাখ্যা আমি দিয়েছি যে ফৌজদারি অপরাধের বিচার করা আমি কোনো অথরিটি না। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, আমি চ্যানেল আইয়ের 3য় মাত্রায় একটি প্রোগ্রামে গেছিলাম, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে কমেন্টস করছেন যে নূর তো দর্শক, সেই প্রোগ্রামে কয় টাকা দিয়ে এলো। আমি এটা বলতে চাচ্ছি আপনাকে, যেখানে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি তারাই আপনার ধরেন আইনের তোয়াক্কা না করে একজনকে অপরাধী বানিয়ে দিচ্ছেন, সুতরাং ছাত্রলীগ তো তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আপনি একজনের সাথে আরেকজনকে মিলাবেন না। আমি কখনোই মানে ইন্টেনশনালি কখনোই বলি নাই যে আমার সাবেক বিবি ধর্ষক। সেখানে আপনি একজন আইনের ছাত্র, সে বিবাহিত লোক, সে কিভাবে ধর্ষক হবে? আইনের মাধ্যমে যাওয়া, যদি তারা কোনো আইন ভঙ্গ করে থাকে তাহলে আইনের মাধ্যমে যাওয়া। ভাই আপনি কন্টিনিউ করবেন, কিন্তু মাসুদ কামাল ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, আপনার মাধ্যমে আপনাকেই বলতে চাচ্ছিলেন হয়তো। জি মাসুদ ভাই প্লিজ। না আমার আপনি নতুন করে বলা দিচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে কি দেখেন প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তাই না? 2 ঘন্টা যদি এখন যে আলোচনা চলছে, আমি যেটা বলি, বিশেষ করে আপনার নূর এবং ইয়ের সঙ্গে, এই রব্বানির সঙ্গে এইভাবে যদি আপনার মনে করেন ও বললো আমি বললাম, ও বললো আমি বললাম, এভাবে বললে কিন্তু আপনার সারা চলবে। হ্যাঁ, তো সারা চালানোর মতো ওনাদের এনার্জি আছে। আমি তো বুড়া মানুষ ভাই, আপনি আরেকটু বসেন, আপনি বুড়া অবশ্যই না, আপনি এত বুড়া হন না। আচ্ছা, আমার মনে হয় মাসুদ কামাল ভাই শেষ করুক, ইলিয়াস ভাইয়ের পরে মাসুদ কামাল ভাই শেষ ফিনিশিং দিক ভালো হবে, সিনিয়র থেকে সিনিয়র ইলিয়াস গুলো পরে বলি। কবরের ফলক আপনি সরাতে গিয়েছেন, সেটা আইনের মাধ্যমে যাওয়া উচিত ছিল, আপনি মামলা করতে পারতেন, তারপরে কোর্ট যদি মনে করে সেখানে তারা লোক পাঠিয়ে তারপর সেটা সরাতে পারতো, সেটা আপনি করেন নাই। 2 নাম্বার অপরাধ যেটা করেছেন সেটা হচ্ছে তাদের পরিবার, সে কিভাবে মারা গেছে সেটা তাদের ব্যাপার, সেটা মানে রাষ্ট্র সেটার বিচার করেছে, সেই বিচার নিয়ে প্রশ্ন আছে, সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু তারা মনে করছে যে তার বাবা বা তার স্বামী সে যে রাজাকার, এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? সে যে অবশিক্ষিত রাজাকার, এটা নিয়ে অবশ্যই আছে। সে কোথাও বলেন নাই কখনো সে যে রাজাকার, অবশ্যই আছে। সে কখনোই বলতে হবে কেন? আপনি বলছেন কিন্তু যে আদালত থেকে সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, সেই ট্রাইব্যুনাল নিয়ে আমাদের সমস্যা আছে, অতএব আমরা এই বর্তমানের এই আইন মানি না। আমি ব্যক্তিগতভাবে এই আইন আমি মানি নাই। এই ট্রাইব্যুনাল নিয়ে যথেষ্ট স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে এগুলো ওপেন সিক্রেট, এগুলো কোনো কিছু তো গোপন নাই রাব্বানী ভাই, মানে গোপন না তো, আপনি নিজেও জানেন। 30 বছর 40 বছর আগের কেস আপনি এখন যে করা সৎসাহস করেছেন, সেখানে আপনার মানে সবকিছু পারফেক্ট হবে এভাবে আপনি কিভাবে বুঝতে পারলেন? 40 বছর আগের কেস, জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিনাইড। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার করবে, প্রধান বিচারপতিকে বলবে যে একটারে ঝুলাই দাও, যত তাড়াতাড়ি পারো একটাকে ঝুলাই দাও, প্রমোশন দিব, এটা বলবে? এটা স্কাইপ কেলেঙ্কারিতে বের হয়েছে এইসব কথাবার্তাগুলো। অতএব এটা নিয়ে তো ভাই বিতর্ক আপনারা তৈরি করেছেন, আমরা করি না। অতএব এই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সে বিচার আমি মানি না। আর শহীদ, আচ্ছা যাই হোক ইলিয়াস ভাই, আমি এই ছোট বিষয়টা আমি কনক্লুড করছি। আমি কিন্তু তারপরেও বলে দুঃখ প্রকাশ করেছি যখন দেখেছি যে সেটা আমার ইন্টারেস্ট
ছিল খুব সিম্পল, যে নামের আগে শহীদ কথাটা মানে ভালো লাগে নাই আমার কাছে। আমি সহ না, আরো সবার সাথে, কিন্তু আমি দুঃখ প্রকাশ করেছি। এটা কিন্তু মুক্তিযুদ্ধের ওই না, সার্টিফিকেট না যে এটার জন্য আপনাকে ভাতা দিতে হবে। শহীদ লাগাইলে কিন্তু সরকারি কোনো ভাতা চায়নি আপনার ছাত্রলীগের কাছে। এই ঘটনার জন্য আমি কিন্তু পরবর্তীতে আমি দুঃখ প্রকাশ করেছি। হ্যাঁ, পরবর্তীতে আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি, তো অনেকের খারাপ লেগেছে। একজন মানুষ মারা গেলে আসলে কিছু থাকে না। রাইট, আমি বলেছি ইলিয়াস ভাই অনুভূতিতে আঘাত দিয়েছেন, আপনি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। এটা করা ঠিক হয় না, কারণ কবর কিন্তু সবারই থাকবে, বাড়িঘর সবারই থাকবে। আমি দুঃখ প্রকাশ করেছি ইলিয়াস ভাই, আমি আবারও বলছি, একজন মানুষ মারা গেলে তার কিছু থাকে না। এই ঘটনার পরে আমি দুঃখ প্রকাশ করেছি যে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ আপনার কাছে। এটা এই ধরনের, আপনার কাছে অন্তত আমার এই ধরনের প্রত্যাশা ছিল যে আপনি অনেক আগে এটা নিয়ে অ্যাপ্রিশিয়েট করি আমরা। হ্যাঁ, আপনার কাছে এটা আমরা অন্তত আশা করি নাই। এটা অন্য ছাত্রলীগের কারো কাছে, লেখক ভট্টাচার্যের কাছে আশা করতে পারি, কিন্তু আপনার কাছে আশা করতে পারি। আমরা যখন গিয়ে ভাই, আমি যখন গিয়েছিলাম সবাই মিলে বলেছেন। দ্যাটস গ্রেট। ইলিয়াস ভাই বলবেন। জি। তো এখন এইসব যদি বাদ দেওয়া হয়, আপনি এককভাবে তো ছাত্রলীগকে রিপ্রেজেন্ট করেন না। ছাত্রলীগের যে চরিত্র, সেটা আমরা জাহাঙ্গীরনগরে আজকে যে আপনার যে ঘটনা, আমি ভাই চেষ্টা করছি পজিটিভ দিকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। রাইট, কিন্তু সেটা আমরা দেখছি না। দেশের সার্বিকভাবে ছাত্রলীগ পজিটিভ দিকে যাচ্ছে। আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, বরং আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি তো চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলেন আপনার অভিমত অনুযায়ী, অতএব আপনাকে কিন্তু রাখা হয়নি, আপনাকে সরিয়ে। আমার অনুযায়ী না, আপনি তো জানেনই, সেটা তো আমি ওপেনলি দিয়েছি। পিসি ম্যাডামের দুর্নীতির সব তথ্য আমি ওপেন দিয়েছি, বা 4বার আমি আপলোড করেছি ফেসবুকে। আপনার কাছে আসবো আমি, মানে ইলিয়াস ভাই শেষ করলে 1 মিনিট করে সবাই আবার একটু বলার সুযোগ পাবেন। জি, এরপরে অনুষ্ঠান শেষ করব। জি, এটাই হচ্ছে বেসিক্যালি, এটাই হচ্ছে ছাত্রলীগের চরিত্র। আমরা যেটা দেখছি, হাতুড়ি চাপাতি থেকে শুরু করে অনেক ঘটনা ঘটছে, অথচ শিবিরের মেসেজ যাওয়া হচ্ছে, শিবিরের লোকজন যেখানে থাকছে সেখানে কোরআন হাদিসের বই পাওয়া হচ্ছে। সেই কোরআন হাদিসের বইকে বলা হচ্ছে জঙ্গি। ভাই শিবির নিয়ে আসলে বললেন না ইলিয়াস ভাই, একবারে ব্রাশ ফায়ার করে আপনি 8 জনকে মেরে ফেলছেন। আপনার তো এটা নিশ্চয়ই মনে আছে। মানুষ মানে একজন ছাত্রকে মেরে ম্যান হোলে ফেলে রাখছে। তো মারিং কাটিং এর ইতিহাস কিন্তু শিবির শুরু করেছে। রক কাটা বলেন বা আদার্স যাই বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি 2006 সালে পরীক্ষা দিতে গিয়েছি, তাদের ত্রাস দেখেছি। আমি কেন সেরা জিন্স পরেছি, এই জন্য আমাকে নিয়ে র‍্যাক দিয়েছে। আমারে ভাই প্লিজ ইতিহাস চট্টগ্রাম বিশ্ব ভাই আমাকে ইতিহাস করে যাব। আমারে ইতিহাস নিয়ে টান দিলে 73 যাব, যে সময় শিবির আসেও না এই দেশে। আওয়ামী লীগ ছাড়া আমি নিজে শিবিরের র‍্যাগিং এর শিকার আমি হয়েছি 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সামানত হলে। ভাই আমি অস্বীকার করি না তো শিবির র‍্যাগিং করেন, আমি অস্বীকার করি না। শিবির রক কেটেছে, এটাও আমি স্বীকার করছি। কিন্তু শিবির রক কেটেছে, শিবির কয়জন মানুষকে মেরেছে, শিবির কোথায় একটা টেন্ডারবাজির একটা মামলা দেখাবেন, শিবিরের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা দেখাবেন। আমি কাউকে সাপোর্ট করছি না, আমি কাউকে না, এই ক্ষেত্রে আমি বলবো না। আমি শিবিরের কথা বলছি না, যে ওই ছাড়া ওরা ধর্মীয় এক্সট্রিমিজম প্র্যাকটিস করে, কিন্তু এই যে টেন্ডারবাজি নিয়ে আমি কখনো দেখি নাই। এই টেন্ডারবাজির কথা কিন্তু ভাই, টেন্ডারবাজির এসব রাজনীতি, ছাত্র রাজনীতিতে ঢুকিয়েছে এই আপনার জিয়াউর রহমান। এটা তো আপনি অস্বীকার করবেন না ভাই। হতে পারে কেন? আপনি ইতিহাস জানেন না? না, আমি শুনি নাই জিয়াউর রহমান ছাত্রলীগে ছাত্র রাজনীতিতে এই টেন্ডারবাজি ঢুকিয়েছে, এটা আমি শুনি নাই, আমি জানি না। আমি কোন, আপনি যদি রেফারেন্স দিতে পারেন, আপনি একটা বই দেন, একটা বইয়ের নাম বলেন, আমি ওই বইটা পড়বো। আমি আপনাকে দিব। জি প্লিজ, অবশ্যই দিবেন। এরপরে হচ্ছে আপনার জাহাঙ্গীরনগরে যে ঘটনা হচ্ছে, জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়েছে, এটা কি মিথ্যা কথা আছে ভাই? এটা আপনি জানেন? এটা আপনাদের এটা নিয়ে একটা লেখা আপনাকে দিব। এটা কোনো দালিলিক প্রমাণ নাই, এটা নিয়ে একটা পুরো লেখা আপনাকে দিব ভাই। ঠিক আছে, এই সব মিলিয়ে আমি এখন ছাত্রলীগের যে অবস্থা দেখছি ভাই, এটা আসলে কোনো ভদ্র মানুষ এদের সাথে এই মুহূর্তে অন্তত সম্পৃক্ত থাকতে পারে না, কারণ ইমেজটা এখন যেই জায়গায় এসে পৌঁছেছে। কারণ আমি মনে করি যাদের বাবা মা, ধরুন ছাত্রলীগ কিন্তু কেউ কলেজ হাই ছাত্র দলের ইমেজ আছে ভাই, ভাই প্রতিটা ছাত্র দলের ইমেজ আছে, কোনো প্রতিটাই করলে তো ভাই সমস্যা হবে। আমি কথা বলতে পারি, ইলিয়াস সাহেব শেষ করুক। হ্যাঁ, শেষ করুক, এরপর বলবেন আপনি। জি, তো কোনো বাবা মা কেউ কিন্তু হাই স্কুল কলেজ পর্যন্ত কিন্তু কেউ ছাত্রলীগ করে না। ছাত্রলীগ করে কোথায়? বিশ্ববিদ্যালয়ে এসে, যখন তার বাবা মা জানে না যে তারা ছাত্রলীগ করছে। কিন্তু আমি বিশ্বাস করি কোনো বাবা মা যদি জানে যে তার সন্তান ছাত্রলীগ করে, আমি মনে করি না সেটা মানে সে কখনো করতে দিবে। এইটা কেউ এই ধরনের, মানে এটা তো ছাত্রলীগ কি করবে? ছাত্রলীগ তো কোনো নাম না, এটা এখন গালির নাম ভাই। আপনি রাব্বানী ভাই, আপনি এখন আপনার চেয়ারে বসে হয়তো কথা বলছেন, কিন্তু আপনি একজন সাধারণ মানুষকে দিয়ে সাধারণ মানুষের যে অনুভূতি সেটা একটু শুনুন। তারা কি মনে করে, আপনাদের পারসেপশনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আপনি একটু নিজে মনে করুন। আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না। আর নুরু ভাইয়ের একটা, এই করোনার সময় ছাত্রলীগের চেয়ে বেশি ভালো কাজ কেউ করেছে? ছাত্রলীগের অর্ধেক কাজ কেউ করেছে এই পুরো করোনা কালে? ঘরে বসে কথা বলা আর মাঠে গিয়ে কাজ করা অনেক ডিফারেন্স।
ছাত্রলীগের চাইতে ছাত্রলীগের চেয়ে এরকম রিস্ক আরো নিয়ে অনেক বেশি ভালো আচ্ছা, কাজ এভাবে করেছে। কাউন্টার রিকাউন্টার চললে প্রোগ্রাম বোধহয় আজকে শেষ হবে না, একটু কাউন্টার রিকাউন্টার না করে শেষের দিকে যাই আমরা। এই হ্যাঁ, কমি যাক ভাই, মাদ্রাসার আমি একটু শেষ কথা বলি, এগুলো ভাই, চলবে, আপনি সবার শেষ সমস্যা আছে ভাই, করতে- আসেন ভাই, আমরা রাব্বানি ভাই, একসঙ্গে পজিটিভ কাজ করি। রাব্বানি ভাই, ইলিয়াস ভাই আসেন, ভালো কাজ করি আমরা। হ্যাঁ, দ্যাটস গ্রেট। রাব্বানি ভাই, ইলিয়াস ভাই শেষ করে তারপর আপনার কাছে আসছি, 1 মিনিট করে আপনার কাছে শুনবো। আপনি রাব্বানি ভাই এখানেও কিন্তু আপনারা পরিচয় দিচ্ছেন, এরকম করলে তো হবে না। আমরা তো আপনার কথার মাঝখানে এরকম করি নেবে, আমি শেষ করে দিচ্ছি, তারপরে আমার সময় দেওয়ার দরকার আচ্ছা নাই। ভাই, আপনি এখন- ঢালাভাবে ছাত্রলীগকে যেভাবে বাস দিতেছেন, আর আপনি এটা পক্ষপাত মতো কথা বলতেছেন। পাশাপাশি আপনি ভালো কাজ করছেন, সেটাও তো বলছেন। আপনারা আছেন, আপনি আমি ভালো কাজ ছাত্রলীগ করছেন, নিয়ে কথা বলবো। আপনার মতো করে ছাত্রলীগের যা করছে সেটা বলছে, পাশাপাশি আপনি ভালো কাজ এখানে কিন্তু ছাত্র দলের একজন আসে নাই কিন্তু রাব্বানি ভাই। যদি ছাত্র দলের কেউ আসতো, তার সাথে আমার কথা হতো, তার সাথে আমার প্যানেলে যদি থাকতাম, তাহলে আমি তার ব্যাপারে কথা বলবো, সে আমার সমালোচনা করতো। আমার নিজেরও ব্যক্তিগতভাবে অনেক সমস্যা আছে, দোষ আছে, আমি অনেক সময় আপনার কাছে কথাবার্তা বলি। প্রত্যাশা বেশি আপনার কাছে, যে কারণে আপনার উপরে বেশি। আপনি সাগর দেখেন, ভাই, রাব্বানি ভাই, শাসন করা তারই সাজে সোহাগ করেছে। এই কারণেই আপনার রাব্বানি কাছে। ভাই, আপনার চেয়ারটা দেখছেন, আপনার চেয়ারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আজকের প্রধান আকর্ষণ কিন্তু আপনি। অতএব আমরা কিন্তু সবাই আপনার কাছেই চাবো জিনিসগুলো, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। এখন নূর ভাইয়ের একটা কথা বলি ভাই, আবার নূরের পেছনের ইয়েটা দেখেন, নূরের পেছনের পর্দাটা দেখেন, এটার দাম কিন্তু বেশি না, 1300 টাকা হবে। নূর ভাইয়ের একটা কথা বলি। নূর ভাই বলেছেন, যেটা নিয়ে সবচেয়ে আওয়ামী লীগ এখন ব্যবসাটা করে, যে মুক্তিযুদ্ধের মানে নেতৃত্ব দেয়া দল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ। আমি ইতিহাসের পাতা থেকে কোট আনকোট কিছু কথা বলি। স্বাধীনতার দলিল পত্র 590-91 নাম্বার পৃষ্ঠা, সেখানে মাওলানা ভাসানী ঢাকায় একটা জনসভা করেছে, এবং সেই জনসভায় তিনি 71 সালে সেই জনসভায় তিনি 3 লক্ষাধিক মানুষের সামনে, যেটা 7ই মার্চের যে ভাষণ, সেটা কিন্তু শেখ মুজিবুর রহমানের ভাষণ, যেহেতু অনেক সুন্দর করে তিনি কথা বলতেন, সেটা সামনে এসেছে। কিন্তু এর বাইরেও কিন্তু সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে অনেক কয়টা ভাষণ আছে আপনার এই মাওলানা ভাসানীর। এর মধ্যে একটা প্রথম ভাষণ যেটা হয়, সেটা হচ্ছে 1957 সালের 10 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কাকমারি সম্মেলন হয়। ঐতিহাসিক সেই কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানকে বলেছেন, যদি এরকম চলতে থাকে তাহলে আসসালামু আলাইকুম। মাসুদ কামাল ভাই আছে আমার সিনিয়র সাংবাদিক, আমার কোনো তথ্য ভুল হলে আমাকে বলবেন। তো সেখানে তিনি বলার পরে সেই বছরেই 25শে জুলাই রূপমহল সিনেমা হলে ভাসানীকে নতুন দল গঠন করতে হয়েছে। কেন জানেন? কারণ ভাসানী তখন এই আওয়ামী লীগে ছিলেন এবং তাকে রাখতে দেওয়া হয় নাই। কেন? তিনি স্বাধীনতার কথা বললেন, এই জন্য তাকে দলে রাখা হয় নাই। তিনি বের হয়ে এসে তারপরে এই রূপমহল সিনেমা হলে 25শে জুলাই 1957 সালে নতুন দল গঠন করলেন। সেই দলের থেকেই তিনি তারপর থেকেই সেই ন্যাপ চললো। অতএব ভাসানী কিন্তু এরপরে যুদ্ধের কথা বলা হয়েছে। তারপরেরটা বলি, এরপরে শেখ মুজিবুর রহমানের সাহেবের সাথে ভাসানী সাহেবের অনেক ধরনের দ্বন্দ্ব হয়েছে, অনেক কিছু, এগুলো ইতিহাসের সবকিছু আপনারা জানেন। সবশেষ যেটা ডকুমেন্ট সেটা বলি, সেটা হচ্ছে শারমিন আহমেদের, যিনি তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে, তিনার বই নেতা ও পিতা বইয়ের 45-46 নাম্বার, 2টা পৃষ্ঠার মধ্যে খুব স্পর্শকাতর কয়েকটা বিষয় লেখা আছে। এর মধ্যে একটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ, নূরজাহান মোর্শেদ, তারপরে হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, ইনারা বেশ কয়েকজন গিয়েছিলেন 25শে মার্চ রাতে, যে মুজিব সাহেব, আপনি যেহেতু বঙ্গবন্ধু, আপনি যেহেতু এই এখন আমাদেরকে যেহেতু আলাদা হয়ে যেতে হবে, আমাদেরকে একটা বাসা ঠিক করা ছিল, যে বাসাতে তারা থাকবে গোপনীয়ভাবে এবং সেখানে থেকেই মুক্তিযুদ্ধ নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে। কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চ এসে তিনি বললেন আমি যাব না। এরপরে বললো, ওকে ঠিক আছে, আপনি যেহেতু যাবেন না, আপনি যেহেতু গ্রেপ্তার হবেন, তাহলে আমাদেরকে এই স্বাধীনতা ঘোষণাপত্র এটা আপনি পড়ে শোনান। আমাদের টেপ রেকর্ডার নিয়ে গিয়েছে, টেপ রেকর্ডারে পড়েন। আমি কিন্তু ইতিহাসের বই থেকে বলছি, ওনার বইয়ের 45-46 নাম্বার পৃষ্ঠা পড়লে আপনারা এগুলো পাবেন। সেখানে তিনি বলছেন, না, আমি টেপ রেকর্ডারে বক্তব্য দিব না। তারপরে বললেন যে ঠিক আছে, তাহলে এটা একটা সিগনেচার করেন। তিনি বলেছেন, আমি সিগনেচার করব না। তিনি বললেন যে তোমরা সবাই যাও, নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখে হরতাল। অর্থাৎ যেই 26 তারিখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণের পরে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল না। অনেকে বলছেন যে উনি ওনার পক্ষে, উনি সেটা ভদ্রতা দেখিয়েছেন, কিন্তু উনি না বললেও পারতেন। 27 তারিখ হচ্ছে হরতাল ছিল শেখ মুজিবের ঘোষণা অনুযায়ী। অতএব এই স্বাধীনতার নেতৃত্ব দেওয়া নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। সেই বইয়ের 196 নাম্বার পৃষ্ঠায় ব্যারিস্টার আমিরুল ইসলামের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেখানে তিনি বলছেন যে শেখ মুজিব সরাসরি, আমি কোট আনকোট পড়ছি এই লাইনটা, শেখ মুজিব সরাসরি মুক্তিযুদ্ধের সাথে কোনো লিঙ্ক রাখতে চাননি। উনি হয়তো একটি নেগোসিয়েশন চাচ্ছিলেন। শেখ মুজিব জানতেন তাকে হত্যা করা হবে না, সেজন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন। কোট আনকোট পড়লাম রাব্বানি ভাই, আমি কিন্তু আমার লেখা বই পড়ছি না। তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ে
শারমিন আহমেদের বইতে পড়ছি। সব শেষ, আমি ওই যে আমার সেই দর্শকের বক্তব্যের প্রশ্নটা উত্তর দিতে চাই যে কুষ্টিয়াতে যে ভাস্কর্য ভাঙা হয়েছে আর যে সেই কুষ্টিয়া জেলার এসপি যে বক্তব্য দিয়েছে সেটা নিয়ে ওনার একটা আক্ষেপ ছিল। ভাই, কুষ্টিয়া জেলার যারা এখন এই যে এই বয়সের যারা এসপি তারা সবাই কিন্তু ছাত্রলীগ থেকেই গিয়েছে। তো এই ব্যক্তি সেখানে যে আছেন খুব নিজেদের লোক, সেটা কিন্তু সরকার আগে থেকেই জানতো বলেই সেখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটা ভাঙা হয়েছে। শেখ মুজিবের ভাস্কর্য যে কোনো মাদ্রাসা ছাত্র ভাঙে নাই সেটার প্রমাণ হচ্ছে ওই ভাস্কর্য যারা ভাঙতে যাচ্ছিল তাদের পেছনে পেছনে সিসি ক্যামেরা হাঁটছিল। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। এই পৃথিবীতে এখন পর্যন্ত এরকম সিসি ক্যামেরা আমি দেখি নাই যে যারা ভাঙতে যাচ্ছে তাদের বাড়ি থেকে শুরু করে ফলো করে একেবারে ভাঙা পর্যন্ত ফলো করেছে এবং সুন্দর করে কোনো দিকে তাকায় না। হাতুড়িও সেই জায়গায় রেডি ছিল, হাতুড়ি দিয়ে। তো এখন হাতুড়ি কাদের জাতীয় প্রতীক সেটা তো আমরা জানি, অতএব এটা নিয়ে তো কথা বলার কিছু নেই ভাই। যাই হোক রাব্বানি ভাই, আমার কথা শেষ হলে আমি নুরুর কাছে যাচ্ছি। এবার রাব্বানি ভাই, আচ্ছা আমি কিন্তু আর বলবো না, আমি আলিয়াস ভাইকে বলছি যে রাব্বানি ভাই আপনি কি আমি কিছু বলবো না, ভালো হতো নুরের 1-2 মিনিট কথা শুনে আপনাকে আমি শেষ করতে দিব আজকে। আপনি সবার প্রশ্ন উত্তরটা দিয়ে, সবাই তো আপনার উপরে ইয়ে হচ্ছে, আমি আছি আপনার সাথে, নো প্রবলেম। নুর কিছু বলতে চাচ্ছিলেন, এরপরে ইয়ে নূর সাহেব তো বলেছেন শেষ, এটাই তো শেষ পার্ট নাকি? শেষ, একদম শেষ। হ্যাঁ, তাহলে ওইভাবেই বলে ফেলেছি। এখন মোট কথা হচ্ছে এতক্ষণ আমরা অনেক বিতর্ক করলাম, এটা রাব্বানি ভাই জিএস ডাকসুর তিনিও স্বীকার করেছেন ছাত্রলীগের মধ্যেও খুন খারাপি, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কম বেশি আছে। আওয়ামী লীগ যা করছে এটাও ঠিক না, তিনি স্বীকার করছেন। এবং একজন সুস্থ মানুষের পক্ষে, বিবেকবান মানুষের পক্ষে এটা অস্বীকার করা হয় না। ঠিক সেম ঘটনা বিএনপিতেও আছে। তবে এটা ঠিক যে আওয়ামী লীগ ইতিহাসের সমস্ত জঘন্যতাকে, বর্বরতাকে, নেতৃত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন তারা একটানা আপনার দলে একক নেতৃত্ব দিচ্ছেন, সেটাও বা কিভাবে ভবিষ্যতে কি সেটা যেটা বলছেন যে সেটা আওয়ামী লীগের এই মানে হচ্ছে নির্লজ্জতা, বর্বরতা এবং মানুষের উপরে জুলুম নির্যাতন, এটা ইতিহাসকে ছাড়িয়ে গেছে। যেহেতু এরশাদ সবচেয়ে মানে লং টার্ম ক্ষমতায় ছিল, সামরিক শাসক, সেও এত দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকে নাই যেটা আওয়ামী লীগ এখন আছে। কিন্তু ক্ষমতায় থাকার জন্য তারা এগুলো করছে। এবং আজকের একটা জিনিস আমি আমার ডাকসুর জিএস তাকে আমি, সে যাই বলুক, তার ওই কথাটার জন্য ধন্যবাদ জানাই যে মানুষ যখন নিজের পাপ উপলব্ধি করতে পারে, যে আমার যখন ক্ষমতার দাপট ছিল আমি এই পাপটা করেছি। তিনি সাকা চৌধুরীর কবরের ধরেন ওইটা ভাঙচুর করেছে, তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন যে না, মরার পরে আর আসলে তার বিষয়ে কিছু তখন না, এটা আমাদের ইসলামিক মূল্যবোধে যেটা একজন মানুষ শত অপরাধ করলো, মরার খবর শুনলে বলে আল্লাহ তাকে মাফ করুক, বেস্ট নসিব করুক। সুতরাং আজকের যে আমি বলবো যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতা আন্দোলন সংগ্রামের একজন অন্যতম নেতা, তাদেরকে যে নোংরা বিতর্ক করে, এই মানুষগুলো কোন মস্তিষ্কের আমি জানি না। কারণ কেউ বলে জিয়া পাকিস্তানের এজেন্ট ছিল, আবার বঙ্গবন্ধুকে পাকিস্তানের এজেন্ট বানায়। কতটুকু বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এইভাবে কথাগুলো বলতে পারে? আমি এখানে ইলিয়াস ভাই অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, তার কথার একটা কথা বলতে চাই। আমি কোটা সংস্কার আন্দোলন একটা নেতৃত্ব দিয়েছিলাম, আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2 মিনিটের বেশি হলে একটু নিন, এটা জাস্ট একটা ঘটনা বোঝার জন্য। যে আমরা যখন সচিবালয়ে গেলাম, কাদের সাহেব ফোন দিল আমাদেরকে আলোচনার জন্য, তখন অনেকে বললো না ওখানে যাওয়া যাবে না, ওখানে যে তোমাদেরকে হুমকি দামকি দিবে, তারপরে আন্দোলনই হবে না, তার চেয়ে তোমরা বলো আজকেই প্রজ্ঞাপন জারি করতে হবে। তো আমরা একটা জিনিস চিন্তা করলাম যে দেখেন আমাদের উদ্দেশ্যটা ছিল কোটা সংস্কার আন্দোলন করা, কাজে সরকার যেহেতু আমাদের প্রতি পজিটিভ থেকে আমাদের সাথে আলোচনা করতে চায়, যে দেখি না কি হয়, তো সেই ভরসা থেকে আমরা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমাদের নেতৃত্বের একটা অংশ আমাদের প্রতি বিক্ষুব্ধ হয়েছিল যে তোমরা কি জন্য 1 মাস সময় নিলাম। দেখেন আমরা কিন্তু ভালো উদ্দেশ্যে আপনার সময় নিয়েছিলাম, যে না যেহেতু সরকার বলেছে এটা বিচার বিশ্লেষণ করে 1 মাস পরে তারা প্রজ্ঞাপন দিবে, আমাদের দাবি মেনে নেবে, আমরা ভালো চিন্তা ভাবনা থেকে। কিন্তু তারা যে আমাদের সাথে এভাবে গেম খেলবে, নোংরা রাজনীতি করবে, যে আমাদের দাবি না মেনে পরবর্তীতে আন্দোলন করলে আপনার লাঠি পেটা করবে এবং আন্দোলনের হাইপটাকে নষ্ট করা, এটা তো আমরা বুঝতে পারিনি, কারণ আমরা তো এত ম্যাচিউর সময় হয়নি। তো সেটা সরকার নষ্ট করেছে। তো তাহলে দেখেন এখন দুইটা পক্ষ, আমরা সচিবালয়ে গেলাম কারণ আমরা সরকারের সাথে সংঘর্ষ চাইনি, আমাদের জায়গা থেকে আমরা ঠিক,
আবার ছাত্র নেতাদের যে অংশটা বিরোধিতা করেছিল তারাও কিন্তু তাদের জায়গা থেকে ঠিক। কাজে আমার মনে হয় এই বক্তব্যটা বিভিন্ন জায়গায় আসে, তো এই কারণে আমার একজন সচেতন মানুষ হিসেবে আমার কাছে মনে হয় বঙ্গবন্ধুকে ঠিক অনেক নেতৃবৃন্দ ধরেন বলতে চেয়েছিলেন যে আপনি আজকে স্বাধীনতার ঘোষণা দেন, আপনি লিখিত দেন। আমার মনে হয় হয়তো উনি কোনো দূরদর্শিতা থেকে আসলে উনি এটা বোঝাতে হয়তো উনি করতে চেয়েছিলেন যে টাইম অনুযায়ী লিডার টাইম অনুযায়ী ডিসিশন নেবে, প্রেক্ষাপট অনুযায়ী ডিসিশন নেবে। কাজে সেজন্য হয়তো তিনি কালক্ষেপণ করতে পারে, সেটাকে আমরা এভাবে দেখতে পারি। ইলিয়াস ভাই সঠিক তথ্য একেবারে বই রেফারেন্স দিয়েছে, তার আলোচনাকে আমি খুব এপ্রিসিয়েট করি, তথ্য সহ তিনি দিয়েছেন। আমি জাস্ট উপলব্ধি থেকে একটা ঘটনা কানেকশন করলাম। আর সর্বশেষ যে কথাটি বলবো, এখানে যেমন রাব্বানী ভাই আজকে সাকা চৌধুরীর আগে তিনি ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন কিনা আমি জানি না, তবে আজকে আমি শুনলাম উনি দুঃখ প্রকাশ করেছেন। ঠিক একইভাবে আমি আপনাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে জানি আমাদেরকে যারা পুরো সংস্কার আন্দোলনে হামলা মামলা করেছিল ছাত্রলীগের যেই নেতা কর্মীরা, তারাও আমাদের কাছে ক্ষমা চেয়েছিল যে ভাই আমরা আমরা আসলে অন্যায় করেছি, তোদের সাথে জুলুম করেছি, তোরা মাফ করে দিস ভাই, তোরা যা করতেছিস এইটাই ঠিক। ঠিক একইভাবে আজকের জয় লেখকরা মামুনুল হকদের মতো আলেমদের নিয়ে যেভাবে গালিগালাজ দিচ্ছে না, এই পদ পদবিটা চলে যাক, 2 দিন পরে মামুনুল হকের সাথে দেখা বললেও বলবে হুজুর মাফ করে দিন, আমরা অনেক পদের কারণে রক্ত গরম পদ আরেকটা যেন উপরে পাই নেতাদেরকে দেখানোর জন্য আমরা হয়তো অনেক কথাবার্তা বলেছি। কারণ হচ্ছে মানুষ যখন ক্ষমতায় থাকে অন্ধ হয়ে যায়, মোহে অন্ধ হয়ে যায়। যেমন যেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরেন এক সময় আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করলো, আপনি শেষ করতে হবে অনেক, আমাদের জন্য কি দুর্ভাগ্য। আমি শেষ করছি, শেষ করছি। রাব্বানী ভাই ইতিহাসের কি নির্মম ঘটনা, খুব বাকপটু ছেলে তো মানে বলতে ভালোবাসে আর কি। খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দূর করে দিল। কাজে আজকের যারা আওয়ামী লীগ আছে তারা ভাবছে যে আমরা বোধহয় এটা করে পার পেয়ে যাবো, কিন্তু তাদের মধ্যে আতঙ্ক আছে। যেমন তোফায়েল আহমেদ সাহেব একবার বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা পট পরিবর্তন হলে পরের দিন 5 লাখ মানুষ লাশ পড়বে। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন ওই চট্টগ্রামের মরহুম মেয়র এবিএম মহিউদ্দিন সাহেব এবং আপনার নাসির সাহেবের একটা সমাবেশে যে এই যে টাকা করছেন, টাকা পয়সা কামাচ্ছেন, দল ক্ষমতায় না থাকলে কিন্তু টাকা পয়সা নিয়ে পালাতে পারবে না। কাজেই তারা গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাচ্ছে, তাদের মধ্যে একটা আতঙ্ক আছে। এখন এই জায়গা থেকে আমি বলবো যে মারামারি, কাটাকাটি, ধাওয়া পাল্টা ধাওয়া, ক্ষমতা দখল, সংঘাত, সহিংসতা, রাজনীতি অনেক হয়েছে। আসেন মুক্তিযুদ্ধের 50 বছরের এই বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আমি আমার জায়গা থেকে, রাব্বানির জায়গা থেকে, আপনি সাংবাদিক আপনার জায়গা থেকে, মাকসুদ কমবার জায়গা থেকে, ইলিয়াস ভাই জায়গা থেকে আমাদের একটাই শপথ যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানাবো এবং এই দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যেই সমস্ত বিষয়গুলো প্রয়োজন, যেমন আমাদের একটা স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গঠন করতে হবে, নির্বাচনকালীন সরকারের একটা স্থায়ী সমাধান দরকার যেটা ভারতে রয়েছে। ঠিক এই মৌলিক দাবিগুলোতে ছাত্রলীগ, ছাত্রদল, জামাত, শিবির, জাতীয় পার্টি, বাম ডান সবার তো বিরোধ থাকার কথা না। কাজে এই একটা দাবিতে আমরা ঐক্যবদ্ধ এবং এই স্বৈরতন্ত্রের অবসান। দলের প্রধান কে হবে আপনার থেকে কিছু শুরু করতে শুনেন না সাগর ভাই, আমার ওই কথাটা মনে পড়লো যে এই যেরকম গণতন্ত্র কথা বলছে তখন আপনি শেষ করেন, আমার কথা শেষ করতে দেন, আপনার কথায় মন খুলে বলেন, আমি আর বলবো এক সেকেন্ড তুমি তো গালি দিলো যাবেন, আমি শেষ করছি। যেটা সাগর ভাই এই অনুষ্ঠান আপনারা শেষ করছেন, আমার দলে এখনই শেষ করে দিচ্ছি, রাব্বানী ভাইয়ের কথা শুনে শেষ করব। আর দর্শক আপনারা অবশ্যই আপনাদের টাইম শেয়ার করুন এবং শেষ করছি। সাগর ভাই আমার কথা শেষ করছি। আপনি যেটা জানতে চেয়েছেন, আমি ছাত্র অধিকার পরিষদ করি, সেই অধিকার পরিষদের আমি 3 নাম্বার যুগ্ম আহ্বায়ক ছিল হাসান আল মামুন, 1 নাম্বার যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, 2 নাম্বার যুগ্ম আহ্বায়ক ছিলেন ফারুক হাসান, আমি কিন্তু 3 নাম্বার যুগ্ম আহ্বায়ক। আমি আমার যোগ্যতা, লিডারশিপ, দক্ষতা, আমি ডাকসুর ভিপি হওয়ার পরে আমার একটা অন্যরকম পরিচিত হয়েছে। ঠিক দল গঠন এখন আমাকে মানুষ কথাবার্তা ভালো বলতে পারি, এই কারণে মানুষ একটু চেনে জানে বেশি, মিডিয়াতে আসি। কিন্তু দলের প্রধান, সংগঠনের লিডার কিন্তু আমি না। আমার যুব অধিকার পরিষদের নেতা আছে, তিনি আমারও সিনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতে 2005-6 সেশনের 4-5 সেশনের সম্ভবত 7-8 সেশনের মাস্টার্স সেশনের ছাত্র ছিলেন। কাজে এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক দল গঠন হয় না। সুতরাং গঠন হলে ধন্যবাদ নুরুল হক। ঠিক আছে, আমরা আপনি বলবেন। এই সাগর ভাই, হ্যাঁ আমি ওইটাই বললাম যে অভিযোগটা কথা বলছে সেটা তো আসলে মানে নূর সাহেবের নিজের লোকই বলেছে, আমরা বাইরের কথা তো বলি নাই। তো এটা নিয়ে আমি কথা বলবো না। আর তিনি কোটা আন্দোলনের কথা বলে অনেক কথা বললেন। কোটা আন্দোলনে তো আর নূর সাহেবকে নিজে তিনি আবেগ থেকে যান নাই, তিনি গেলে তো অবশ্যই একটা বিসিএস দিতেন, তিনি একটা সরকারি পরীক্ষা দিতেন, যার জন্য তো কষ্ট করলেন। তাকে পাঠানো হয়েছিল ওই সময় ছাত্রলীগেরই একটা অংশ সম্মেলন পেছানোর জন্য, তাকে প্রথমে 12,000 টাকা দিয়ে নূর সাহেবকে পাঠিয়েছিলেন আন্দোলনের একটা
দখল নেওয়ার জন্য, যেমন করে ইমরানের সরকারকে গণজাগরণ মঞ্চে এটা পাঠানো একেবারে হয়েছিল। মিথ্যা কথা রাব্বানি ভাই, শেষ সময় আইসা এই এটা তো সমস্ত প্রমাণ আছে, মিথ্যা কথা বলে, এটা তো প্রমাণ আছে, মানে তুমি এগুলো কিন্তু জানো। মানে এই সমস্ত মিথ্যা কথা বলে আসলে তখন নূর মহসিন হলের এগুলো মিথ্যাচার উপসম্পাদক। করেন না। আরো ইন্টারেস্টিং ঘটনা বলি, যেমন নূর সাহেব হচ্ছে কিন্তু তার যে ওই হাসান আল ওই রাশেদ কিন্তু সিনিয়র, প্রথমে নিয়েছিল সে জিএস পদ, যখন জিএস এর ফর্ম নিয়েছে, যখন দেখলো যে না জিএস এর ফর্মে আমারই আসছে, তখন নুরজি কিন্তু আমাকে ফোন করলো যে না আমি ভাই এখন ভিপি তে ট্রান্সফার করব, কারণ এখান থেকে ভাই মরতে হবে, করোনার মধ্যে মানুষ কিন্তু ভালো মানুষও মারা যাচ্ছে। এই সমস্ত মিথ্যা কথা করে শেষ সময় অন্যকে বিতর্কিত করে নিজের ফলন নেওয়ার একটা ধান্দাবাজি, মার্কেট দ্বারা ধান্দাবাজি করেন না। আপনার একটা পচা মাল, এটা সবাই জানে, কাজে যতই ঘষাবাজি করেন মার্কেটে খাবে না। নিজের কথা নিজে ভুলে যাও না, তুমি ফোন করছিলা। এনিওয়েজ এগুলো নিয়ে কথা বলবো না সাহেব, তুমি এই জন্যই ছাত্রলীগ থেকে আপনারে আউট করছে, ঠিক আছে? এই জন্যই ছাত্রলীগ এখন ধাওয়া দেয়, যেখানে যান ছাত্রলীগ এখন ধাওয়া দেয় এই সমস্ত কথাবার্তা আচার আচরণের কারণেই। সত্য কথা বললে হাজী সাহেবের মুখ খারাপ, এটা সবাই বুঝে। এনিওয়েজ যাক, তুমি পারবা, তোমাকে দিয়ে হবে বাংলাদেশে। অন্যায় করলে অন্যায় শাস্তি আছে, রাইট? আমি একটু আপনাকে একটা কথা জানাতে চাই, যে আপনার বাংলা ট্রিবিউনের রিপোর্টটা আছে যে বলছে যে পুলিশের ক্ষেত্রে অভিযোগের বেশিরভাগই হচ্ছে যে আপনার জাস্ট তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়, কিংবা বদলি করা হয়, দৃষ্টান্তমূলক মানে হচ্ছে ব্যবস্থা খুব একটা নেওয়া হয় না। এবং অভিযোগের 76%ই হচ্ছে অমীমাংসিত থেকে যায়, কোনো ব্যবস্থা নেন। এবং আরেকটা সারপ্রাইজিং কথা আপনাকে বলি, আপনি আইনের ছাত্র, আপনি তো জানেন যে পুলিশের বিরুদ্ধে অপরাধ কিন্তু পুলিশকে দিয়ে তদন্ত করা, এর চেয়ে হাস্যকর তো কিছু নাই। কাজে পুলিশের বিরুদ্ধে মামলা করলে আপনার কিভাবে প্রতিকার আপনি পাবেন? পাওয়ার তো উপায় নাই। আপনার জন্য কোর্ট আছে ভাই, আপনি পুলিশ না নিলে কোর্টে যান, কোর্ট তো আপনার জন্য সবসময় ওপেন আছে। পুলিশ না করলে কোর্টে যান, কোর্ট তো আপনার জন্য খোলা আছে। প্রধান বিচারপতি দেশে থাকতে পারে না, এটা রায় দিয়া, মানে রায় দিয়া, তারপরে আদালতের বিচারপতি মোতালেব সাহেব অনেককে দেশ ছাড়তে হয়েছে। বিচারপতিরা কেমনে স্বাধীনভাবে রায় দেবে? প্রধান বিচারপতির জায়গা থেকে যদি আপনি আপনার বিচারিক নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, তাহলে সেটা তো আসলে তার দায় না। তার নামে তো দুর্নীতির কত অভিযোগ আসলো, সেটা তো আপনিও জানেন, তাই না? সেটা একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে। সরকার পদে থাকা অবস্থায় কেন আনলো না? তিনি দেশের বাইরে গেছে, তারপর বলছে যে তিনি আপনার এই তসরুপ করেছে। আমার কথা এটা, আপনার কথা মেনে নিচ্ছি, সরকারের কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার কথা হচ্ছে যে ওই কথা যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। যতক্ষণ সরকারের দালালি করেছে ততক্ষণ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। যে একটু মতের অমিল হয়েছে তখনই বন্দুকের নল ঠেকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়ে বললো যে সে অসুস্থ, তারপরে বললো দুর্নীতি। এই যে নাটক ভাওতাবাজি, এগুলো তো আপনিও জানেন, আমরাও জানি, জনগণও জানে। একদম সিম্পল কথা বলছি এখানে। ইলিয়াস ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লাগছে, তিনি অনেক পজিটিভ কথা বলেছেন, আমাদের মাসুদ ভাই খুব পজিটিভ কথা বলেছেন। সুতরাং আমি এখানে অনেকেই দেখছেন, স্ট্রিমিং আছেন, সবার উদ্দেশ্যে বলবো যে সমস্যা আছে, এটা আমি কখনো অস্বীকার করছি না, কিন্তু সমস্যাটাকে ফেস করতে হবে। আমাদের বাঙালির একটা সমস্যা কিন্তু খুব কমন, যে আমরা ওই যে উটের মতো বালির মধ্যে মাথা গুঁজে বলি যে না সব ঠিক আছে, কাকের মতো চোখ বন্ধ করে বলছি যা কেউ দেখছে না। সমস্যা অবশ্যই আছে, সেটাকে ফেস করতে হবে, সমস্যাকে অ্যাড্রেস করতে হবে। আসেন আমরা অ্যাড্রেস করি, পজিটিভ কথা বলি। আমি তো অন্য কাউকে স্ট্যান্ডার্ড মানি না, আমি স্ট্যান্ডার্ড মানি বঙ্গবন্ধু আদর্শকে, সেটাকে ফলো করার চেষ্টা করছি। আমি অনেক সমস্যা কোথায় আপনি নেগেটিভটা বললে সমস্যা কোথায়? মানে নেগেটিভ বললে তাহলে কোনো সমস্যা নাই, আমি তো বলছি আপনার পজিটিভ বলতে, আমি নিজে তো বলছি। আমার প্রশ্ন ভাই, আপনি আমাকে এনেছেন তো আমি আমাকে দিয়ে জাস্টিফাই করছি। গভর্নমেন্টের বা যে কোনো অর্গানের যে কোনো একটা নেগেটিভ জিনিস আমি নিজে বলছি নেগেটিভ। আপনি আমার টাইমলাইন দেখেন, ম্যাক্সিমাম গভর্নমেন্টের নেগেটিভ জিনিসটা তুলে ধরছি আমি। সেটা কেন ইলিয়াস হোসেন বললে সে কেন সমস্যা না? ইলিয়াস ভাই দেশে আসতে বলেন না, আমরা একসাথে কাজ করি। বলতে পারবেন না, দেশপ্রেমিক সাথলে তো হবে না ভাই, দেশে আসতে হবে। আর বিদেশ বসে এমন এমন কথা বলেন, এমন এমন বিষয়টা চলে, প্রবাসে থাকা মানুষের সংস্থায় বাংলাদেশ চলে, প্রবাসের মতো ভাই চলে। অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার আমার পরিবার জানে না, এমন অবস্থা কিন্তু অনেক সময় হয়ে যায়। ইউটিউবে বলতেছেন আল্লাহ আমরা বলতেছি এটা হয়েছে ওটা হয়েছে, আমরা কেউ জানি না। আমাদের সাবেক জিএস, আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমি দেশবাসীর কাছে মানে হচ্ছে এইটার বিচার চাই, যে ধরেন গোলাম রাব্বানির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি অন্যতম একটা অভিযোগ পেপার পত্রিকায় ফলাও করে এসেছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজি বেশ কিছু
অভিযোগ না, আমি বলছি চাঁদা শুনেন, চেয়েছি, এখানে আমার কথা হচ্ছে যে মৌখিক রাব্বানি অভিযোগ, যদি এই আমি তো অভিযোগে বলছি অভিযুক্ত না হয়ে থাকে, যেটা রাব্বানি কিন্তু বোল্ডলি বলেছেন বিভিন্ন সময় মিডিয়াতে, টক শোতে, যে আমি দুর্নীতি করিনি, আমি পরিস্থিতির শিকার। আমি বললাম যে তাহলে রাব্বানিকে পদ থেকে সরাইলো যে, তার তো ব্যবস্থা নেওয়া উচিত। কেন রাব্বানিকে এই বলি হতে হলো? এবং সে রাব্বানি জিএস কিন্তু সে স্পষ্ট ভাষায় বলেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ম্যাডাম, ওনার হাজবেন্ড, ওনার স্বামী দুর্নীতিতে জড়িত, অথচ তারা হচ্ছে সরকারের ঘনিষ্ঠজনদের বান্ধবী কিংবা আত্মীয় স্বজন হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। এই সাধারণ মানে ছাত্রলীগের নেতা রাব্বানিকে বলি দিয়ে হচ্ছে ওইটাকে আড়াল করলো। ঠিক একইভাবে সরকার হচ্ছে এইভাবেই হচ্ছে মানে একটা ধরেন ওই ক্যাসিনো শামিম কিংবা সম্রাটের ইতিমধ্যে মতো এটা নিয়ে কিন্তু লোকদেরকে মামলার প্রস্তুতি চলছে। নুরুল হক লোকদেরকে নূর, মানে আমরা আইওয়াস দেখিয়ে বলেছেন, বড় বড় দুর্নীতি শোনেন, টেন্ডারবাজি গুলো আড়াল করছে। তো আমার এখানে একটা প্রশ্ন, যে রাব্বানি আপনার মতো চাঁদাবাজ কিনা দুর্নীতিবাজ কিনা মুখের সেটা কথা আমি দিয়ে আমি বলবো না। চিরা ভিজাই না, আপনার মতো মুখের কথা দিয়ে আমি চিরা ভিজাই না। আমি আইনের ছাত্র, আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেহেতু ডাইরেক্ট কনসার্ন পার্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই মামলা করবে, সেই মামলার প্রস্তুতি চলছে। আপনি আগামী 1 মাসের মধ্যে এটা আপডেট পাবেন। কোর্ট এখন বন্ধ হচ্ছে, কোর্ট খুললে আপডেট পেয়ে যাবেন যে ওই ঘটনায় মামলা হবে। আপনাকে চাই, আমিও আপনাকে চাই, না আমিও চাই যে আপনি এই অভিযোগ থেকে মুক্ত হন। এবং আপনি যেটা বলেছেন, আমি আপনি বলছি না যে আপনি ওখানে দুর্নীতি করেছেন, কারণ এগুলো গণমাধ্যমে এসেছে এবং আপনি বলেছেন যে বিসি ম্যাডাম, ওনার হাজবেন্ড, ওনার ছেলের যদি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? এখানে আওয়ামী লীগের সভানেত্রী কেন রাব্বানি শোভনের বিরুদ্ধে ব্যবস্থা নিল? এটা আপনার মতো আমারও প্রশ্ন, মানে রহস্যজনক বিষয়। আমারও প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে, এটা আমারও প্রশ্ন, যে আরেকটা কথা হচ্ছে, এইটা আরেকটা কথা আমি রাব্বানির দৃষ্টি আকর্ষণ করে আমি যে জিনিসটা বলতে চাই, যে এখানে আপনি যেটা আমাকে বলেছিলেন যে ধরেন আমার সহকর্মীরা অভিযোগ দিয়েছে, যে একটা অভিযোগ। তো দেখেন, আপনি ছাত্রলীগের রাজনীতি করেছেন, আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে সবসময় হচ্ছে নেতৃত্বকে বা কেন্দ্র করে একটা বলয় কোরাম থাকে স্বাভাবিকভাবে, এবং ছাত্রলীগেও সেটা ছিল, আপনি অস্বীকার করতে পারবেন না। এবং বঙ্গবন্ধুকে আচ্ছা একটা মিনিট, আপনি যে অভিযোগ, শুনেন এক লাস্ট মিনিট, আপনি যে অভিযোগটা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে করছেন যে তিনি এককভাবে সব চালাচ্ছেন স্বৈরতন্ত্র, তাহলে আপনি আপনার দলে তো তার চেয়ে বেশি স্বৈরতন্ত্র করছেন। আপনি একক সিদ্ধান্তে নুরুল হক নূর ওয়ান ম্যান আর্মি শো দেখাচ্ছেন, তাহলে আপনার দল কোথেকে আসলো? আপনি তো সবই একা করছেন, তাহলে দেশরত্ন শেখ হাসিনা ওটা করলে ঠিক আছে, আপনি করলে সমস্যা। এই কথাটা আমি ক্লিয়ার করছি, ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল কিন্তু নূর ভাই। না আমি ক্লিয়ার করছি যে দেখেন, যে বঙ্গবন্ধুকে আপনি তো স্বৈরতন্ত্র করছেন না। ঠিক আপনার কথা বলছি, আপনি বলছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি যেটা বলছেন যে আপনিও জানেন, এটা ইতিহাসে সবাই জানে, যে মোস্তাক দুপুরেও নাকি যে লঙ্কায় যে সে রাবণ হয় নাকি, যে বঙ্গবন্ধুকে হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়াইছে। বঙ্গবন্ধুর মা মারা যাওয়ার পরে ফিট পড়ে গেছে কান্না করতে করতে। সেই মোস্তাকই কিন্তু হত্যা করে, আপনার বঙ্গবন্ধুকে হত্যা করে হচ্ছে মানে প্রেসিডেন্ট হয়েছিল এবং মন্ত্রিসভা গঠন করেছিল। এবং আওয়ামী লীগের ওই সময়ের বঙ্গবন্ধুর ওই বাকশালের মন্ত্রিসভার 24 জন না কতজন আপনার সদস্য মোস্তাকের মন্ত্রিসভায় জয়েন করেছিল। কাজে এই বঙ্গবন্ধুর বাকশালে জয়েন করে মোস্তাকের সাথেও তারা হাত মিলালো। বঙ্গবন্ধু থাকার সময় তো তারা বঙ্গবন্ধুর কাছে একেবারে, তাহলে ইতিমধ্যে নুরুল হক নূরের দলেও অনেক মোস্তাক চলে আসছে নাকি? না আমি বলছি আমার দলে না, নুরুল হক নূরের দলেও মোস্তাক আছে। আমি বলছি না রাব্বানি সাহেব, আপনার রাজনীতি করে এখানে রাজনৈতিক সংগঠনে মোস্তাকদের আনাগোনা থাকবে। এবং আরেকটা কথা আমি বলে শেষ করব, আমি বিতর্ক না, জাস্ট আপনি তথ্যটা জানানোর জন্য। যেমন মাসুদ কামাল ভাই বললো না, ওনার চাকরিটা চলে গেছে বাংলা ভিশনের হেড অফ নিউজ, আমার নামটা ভুলে গেছি, ইয়া ভাই মনে করে দিতে একটু সুবিধা। ইলিয়াস ভাই কি জানো, মোস্তফা ফিরোজ, জি মোস্তফা ফিরোজ গোয়েন্দা সংস্থার হচ্ছে প্রেসক্রিপশনে ওনাকে প্রথমে ফোর্স লিভে দিয়েছে, 2 মাস ওনাকে বেতন দিয়েছে, তারপরে ওনার চাকরি থেকে আউট করে দিয়েছে। এইটা বাংলাদেশের অথরিটি করেনি, আমি জানি গোয়েন্দা সংস্থা করেছে। ঠিক একইভাবে এখানে আপনি যেটা বলছেন যে আমাদের এই যে একটা অংশ তারা বিক্রি করলো বা তারা ধরেন আপনার আমার বিরুদ্ধে কথা হলো, এইটা হচ্ছে সরকারের গোয়েন্দা সংস্থা, তাদেরকে টাকা দিয়েছে যে তোমরা বলবা নুরুল জামাত নূর সাহেবকে যে কোনো একটা গোয়েন্দা সংস্থা ঠিক করা হোক। এটা গোয়েন্দা সংস্থা, তাদের এই গোয়েন্দার যে বড় তথ্য সেটা জি নূর, আপনি একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য ইলিয়াস সাহেবের কাছে দমন ভাই আমার কথা সত্য সেই বলে দিল, টাকা পয়সা দিও মানুষকে লাস্ট একটা কোশ্চেন আছে। হ্যাঁ গোলাম রব্বানী সাহেব আপনার কাছে, যে আপনি ধর্ষণের শিকার ফাতেমার পাশে দাঁড়িয়ে আপনি সরকারের কাছে আবেদন করেছিলেন নুরুল হক নূর সহকারে যারা যারা এই অপরাধে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। তা আপনারা এত সরকারের পক্ষের লোক হয়ে নুরুল হক নূরকে কেন গ্রেফতার করাতে পারেননি, প্রমাণ করাতে কেন পারেননি যে সে? প্রথমত হচ্ছে সে ধর্ষণের সঙ্গে জড়িত নয়, সে ধর্ষণের
যে আসামি যারা দোষী তাদেরকে প্রশ্রয় দিয়েছেন তার দলের লোক বলে তিনি আত্মীয়করণ স্বজনপ্রীতি করেছেন এবং তা দর্শকদের পক্ষ হয়ে থ্রেট করেছেন, মেয়েকে শ্লীলতাহানি হেনস্থা করেছেন, তাকে বিভিন্ন ধরনের লাইভ করে তার ক্যারিয়ার বরবাদ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এখন এটাই বললাম যে আমাদের দেশ কিন্তু ওইটাই বললাম যে গণতন্ত্র যেহেতু নূর সাহেবের পপুলারিটির কথা বলছেন সাগর ভাই, আমি এটাই বলছি, আমরা বারবার বলেছি যে এখানে কিন্তু আইন আসলে বলি আমরা সমান কিন্তু না। নূর সাহেবের দিকে একটু পাবলিক সাপোর্ট বেশি আছে, তার মানে নূর সাহেবের দিকে আইন একটু স্বীকার করলেন আপনি, নূর সাহেবের দিকে পাবলিক সাপোর্ট বেশি আছে সেটা স্বীকার করেছেন, দ্যাটস গ্রেট। ওকে ইলিয়াস, না ওই মেয়ের তুলনায় ফাতেমার তুলনায় স্বীকার করেছেন, ফাতেমার তুলনায় জি ফাতেমার তুলনায় বেশি আছে, সেজন্য বললাম, এইজন্য কিন্তু ফাতেমা ভিক্টিমাইজ হয়েছে। একেবারে শুরুতে আমার এখানে যারা দেখছেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমার প্রথমের বক্তব্যে আমি বলেছিলাম যে রাব্বানী ভাইয়ের মধ্যে একটা ইউনিক ক্যারেক্টার আছে, যেটা কিনা উনি ওই যে ছাত্রলীগ ধরে এনে চর থাপ্পড় শুরু করে রাব্বানী ভাই ডেকে এনে ভাই এদিকে তারপরে চর মারে। রাব্বানী ভাই এখানে বলেছেন আমি আমার জীবনে ইন্টেনশনালি একটা মশা ছাড়া কিছুই মারি নাই আমি আমার লাইফে। আচ্ছা ঠিক আছে, মেধাবী ছাত্র আপনার ওই যে ত্রিপলিতে পড়ে সিএসসি ডিপার্টমেন্টে, আপনার ওই যে মেরেছিলাম আপনার কম্পিউটার চিপসের বক্স সেটাকে আপনারা নিরাপদ সড়ক আন্দোলনের যে আমি যখন গুজব ছড়িয়েছে আমি সেই সত্যটা প্রকাশ করেছি, তাকে গায়ে হাত তোলা হয়েছিল নাকি? আবার দেখেন ভিডিওটা, একজন ছাত্র 38টা সিম রাখতে পারে, সিমের বক্স বলে চালিয়ে দিয়ে ছেলেটাকে নির্যাতন করছেন মধুর ক্যান্টিনে সিটি কলেজের নিরীহ ছাত্রদের কেনে মেরে রক্তাক্ত করে ভুয়া স্বীকারোক্তি দিয়েছিলেন যে তাদেরকে জামাত শিবির পাঠিয়েছে আন্দোলন করতে। আপনি কেন মারবেন? আপনি সাধারণ সম্পাদক, আপনি কেন মারবেন? কিন্তু আপনার সময়কালে ছাত্রলীগ দ্বারা যতগুলো ঘটনা ঘটেছে সেটার দায়ভার আপনাকে নিতে হবে। আপনার সময় নুরুল হক আমার সময় ছাত্রলীগের ইতিহাসে যত পজিটিভ কাজ সব আমার সময় শুরু হয়েছে। করোনার সময় ছাত্রলীগ যত ভালো কাজ করেছে সব আমার সময় শুরু হয়েছে। প্রথম ধান কাটা, প্রথমে সেই ইতিবাচক কাজ যত আছে আপনি খোঁজ নেন, সব কাজ গোলাম রাব্বানী হাত দিয়ে শুরু হয়েছে। আমি ছাত্রলীগ না ভাই, আমি রাজনীতিতে নেতৃত্বে হামলা হয়, ডাকসুতে বিপিকে হত্যা করার জন্য জিএস এর নেতৃত্বে হামলা করা হয় এবং সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা করে জিএস, এটাও একটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। এই ধরনের ভুয়া চাপাবাজি করেন না ভাই, এগুলা পাবলিক খায় না, এগুলো মানুষ জানে, ঠিক আছে? ডাকসুর মধ্যে আপনার অন্য দলের রাজনীতি প্রবেশ করিয়ে আপনি যে ধরনের নেতিবাচক কাজ করেছেন, যাই হোক আমার ছোট বন্ধুদেরকে আমি রাব্বানী ভাই মধ্যে আটকায় রাখছেন। আমি শুধু একটা কথা বলি সাগর ভাই, লাস্ট কথাটা বলি, আমার সাবেক ভিপি নূরের একমাত্র খেতাবাড়ি কম্বল সম্বল যাচ্ছে হচ্ছে কি ছাত্রলীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞার, আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞার, কিন্তু প্রোডাক্টিভ কনস্ট্রাকটিভ কাজ, মানুষ তো আশায় বাঁচে, জাতির কাছে এমন কোন আশার পিদিম বাতি সে কি দেখাতে পারছে যে নতুন দল করে সে একদম সবকিছু উল্টায় ফেলবে? নাথিং, জিরো, এ বিগ জিরো। সুতরাং শুধু অন্যের সমালোচনা করে কখনোই আপনি পারবেন না ভাই। লোক সংখ্যা বেশি, এটা আপনি স্বীকার করলেন, আমি আপনার কাছে এটা ফাতেমার তুলনায়, আই রিপিট, আমি বলছি সেটা ফাতেমার তুলনায় সে বেশি, কিন্তু আমাদের মানে শেয়ানে যখন হবে তখন কিন্তু বিগ জিরো। এখন দেখেন, এখন কিন্তু কোনো কর্মের মাধ্যমে, ভাই আমি শেষ কথা বলি, কোন কর্মের মাধ্যমে সে আলোচনায় নাই, সমালোচনা করে গভর্নমেন্টের এবং ছাত্রলীগের নেগেটিভ কথা বলে আলোচনায় আছে, এছাড়া কোনো ইতিবাচক প্রোডাক্টিভ কনস্ট্রাকটিভ মানবিক ভালো কাজ করে কিন্তু কখনোই নুরুল হক নূর আলোচনায় নাই। একটাই কথা শেষ। সুতরাং যারা বলতে পারছে না, জামাত দিয়ে আশার আলো পাচ্ছে না, তারা সেই নূরকে সামনে রেখে একটা আশার পিদিম জ্বালিয়ে বুঝতে চাচ্ছে। এটা আপনাদের যে ছাত্রলীগ যখন ছিল তখনও নূরের যে অনেক জনপ্রিয়তা আছে, বিষয়টা এমন না। এমপি আওয়ামী লীগ যারা সাপোর্ট ছিল, ছাত্রলীগ অনেক সংগঠিত ছিল, সেটা কিন্তু ইলিয়াস হোসেনও স্বীকার করেছে, আমরাও স্বীকার করি। আপনি যেভাবে গুছিয়ে চালিয়েছেন সেটা কিন্তু আর কেউ পারেনি। জি ইলিয়াস হোসেন বলবেন।